আগেও বলেছি একটা টাইম বাইং। আ হুম, দেখেন পুরা ওয়ার্ল্ড জুড়ে যে ক্রাইসিসটা দেখা দিচ্ছে এমনকি বাংলাদেশেও তার বিপরীতে যায়নি। বাংলাদেশেও আপনি বাংলাদেশে আছেন বর্তমানে দেখতে পাচ্ছেন যে পেট্রোল পাম্পগুলাতে কি অবস্থা। আ এবং পেট্রোল পাওয়া যাচ্ছে না। যদিও এটা পেট্রোলেরও কিছু সমস্যা তারপর আবার আমাদের যে আ বিভিন্ন সিন্ডিকেট সেই সিন্ডিকেটেরও সমস্যা আছে। এটা নিয়ে আমি পরে বলব। আ ১ম এই বলি যে লেবাননে কিন্তু আমেরিকা বলছে যে লেবাননটাকে এই চুক্তির বাইরে রাখার জন্য। লেবাননের 30% আ আপনার পুরা দেশটাই ছোট। লেবাননের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দীর্ঘ হলো ১০০ কিলোমিটার। তো এই হুম, ১০০ কিলোমিটার জায়গার ভিতরে যখন ছোট্ট একটা স্ট্রিপ, এর ভিতরে যদি তার 15-20% দখল করে নেয়, তাহলে দেশটা রইলটা কোথায়? কি আর থাকে? আ উদ্দেশ্যটা ওই যে গ্রেটার ইসরায়েল তৈরি করা। তো এই যুদ্ধে যদি সেই 30 কিলোমিটার ভিতরে লেবাননের ভিতরে যে এটাকে দখলে নিয়ে নেয় আপ টু দ্য রিভার, তাইলে তাদের ওই আলাদা একটা গেইন হলো যে লসটা তারা এটাকে মিনিমাইজ করতে যাচ্ছে যে একটা গেইন করতে চাচ্ছে। আ এটাও যেভাবে ইরান মেনে নিবে না এবং লেবাননও মেনে নিবে না এবং মুসলিম বিশ্বও মেনে নিবে না। আ হুম, এটা আরো দীর্ঘায়িত হবে। It's a half time, it's a taking a nap and wake up and fight again. আপনার ন্যাপ নেওয়ার মতো অবস্থা। দেখেন হুম, আমি কিছু ডাটা আমি আলাপ করতে চাচ্ছি আবার। প্লিজ। হুম, আমেরিকা আমেরিকা 20 মিলিয়ন ব্যারেল পার ডে ব্যবহার করে। ১ ব্যারেল সমান হলো 42 গ্যালন। ১ গ্যালন সমান হলো ৪ লিটার। তাইলে আপনি চিন্তা করতে পারেন যে কি পরিমাণ ক্রুড অয়েল এই হরমুজ প্রণালী দিয়ে এটা প্রতিদিন প্রায় ২০ মিলিয়ন ব্যারেল পাস হয় প্রতিদিন। প্রায় 20% অফ টোটাল কনজাম্পশন অফ দ্য হোল ওয়ার্ল্ড পৃথিবীর যেই পরিমাণ খরচ করে তেল ক্রুড অয়েল তার 20% এই হরমুজ প্রণালী দিয়ে আসে। হুম, তারপর এক্সকিউজ মি তার পরবর্তীতে আছে চায়না। চায়না আছে তারা ব্যবহার করছে 16 মিলিয়ন ব্যারেল পার ডে। তারপরে আছে আপনার ইন্ডিয়া 5.8 মিলিয়ন ব্যারেল। তো এই যে হুম, আমেরিকার যে তেলটা সেই তেলটা এত পরিমাণ যাচ্ছে না যত পরিমাণ আ এই ইউরোপ এবং আপনার এশিয়াতে আছে। জাপান is gonna suffer, Korea is gonna suffer, yes, Southeast Asian country is gonna suffer, ভিয়েতনাম থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত এই দেশগুলো সাফার করবে। কারণ এখানে যে রিফাইনারি গুলো আছে যেমন আমাদের বাংলাদেশে ধরেন, বাংলাদেশে মাত্র একটা মাত্র রিফাইনারি যার ক্যাপাসিটি হলো 30,000 ব্যারেল সে হুম, ক্রুড অয়েলকে রিফাইন করতে পারে। এই ক্রুড অয়েল থেকে আমরা কি পাচ্ছি? যে এটা আমি কেন বলছি কথাগুলা এর জন্য যে প্রতিটা ক্ষেত্রে ইনফ্লেশন যেটা দেখা যাবে মুদ্রাস্ফীতি দেখা যাবে প্রতিটা জিনিসের দাম বেড়ে যাবে এই জ্বালানি শক্তির উপর দামের নির্ভর করছে এক ব্যারেল তেল থেকে আসে 20 গ্যালন মানে 42 গ্যালন ক্রুড অয়েল থেকে আসে 20 গ্যালন অকটেন তারপরে আসে 12 গ্যালন ডিজেল তারপরে আসে জেট ফুয়েল আসে 4 গ্যালন জেট ফুয়েল আসে তারপরে আসে এলপিজি তারপরে আসে আরপিও হলো রাবার প্রসেসিং অয়েল এই যে শুধু ক্রুড অয়েল শুধু আমরা পেট্রোল বা কেরোসিন ডিজেল না তার যে কেমিক্যাল আরো যে অন্যান্য প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট বিভিন্ন কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে এই যে একটু আগে জামান ভাই বলছিলেন যে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয় ক্রুড অয়েল শুধু আপনার এই জ্বালানির ক্ষেত্রে না বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি এবং ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি এমনকি যে মোটর অয়েলটা এবং শেষ হুম, যেটা একদম ডিসিপেট যেটা হয় একদম নিচে যেটা পড়ে থাকে এটা হলো বিটুমিন এই যে আপনার টার যেটা আমরা রাস্তায় ব্যবহার করি বিটুমিনটা তো এটা সারা পৃথিবী জুড়ে যখন এটা ক্রাইসিস দেখা দিবে তখন সারা বিশ্ব জুড়ে একটা অর্থনৈতিক ইনফ্লেশন দেখা দিবে এবং প্রতিটা যখন একটা পিপিআই বেড়ে যাবে প্রডিউসার প্রাইস ইন্ডেক্স প্রডিউসাররা ঠিক তার কস্ট বেড়ে যাবে সিপিআই বেড়ে যাবে সিপিআই কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা বেড়ে যাবে এই যে কনজিউমারে হুম, তখন যখন একটা কনজিউমারে একটা প্রাইস কিনতে যাবে কোনো জিনিস
এই জ্বালানি শক্তির উপর নির্ভর করছে প্রতিটা প্রোডাক্টের দ্রব্যমূল্য। তো আমরা যে এই অবস্থাটা যদি একটা অর্থনৈতিক মন্দা সারা বিশ্ব জুড়ে আসে, তখন আপনার এটা ইটস গোনা বি এ বিগ ফল। আর যখন অর্থনৈতিক মন্দা আসে, সেই অর্থনৈতিক মন্দা খুব শীঘ্রই বিফল হয়। কিন্তু এটাকে আবার রিকুপ করতে ভি শেপ হয় না। ফল করলো আবার ভি শেপ উপরে উঠে গেল অর্থনীতি, এরকম হয় না। ইট টেকস সাম টাইম, ইউ শেপ। হ্যাঁ, ইউ এর মতো একটা টাইম, একটা সার্টেন টাইম নেওয়ার পরে তারপরে অর্থনীতিটা উপরে উঠে। বাট ইট টেকস ইটস এ ভেরি টাফ। আমার মনে হচ্ছে যে সারা বিশ্ব জুড়ে একটা অর্থনৈতিক মন্দার দেশে আমি লক্ষ্য করতে পারছি আসছে। লক্ষ্য যাচ্ছে। এবং এটার জন্য আমাদের দেশ, যেহেতু আমরা বাংলাদেশে বিভিন্নভাবে এক্সপোর্ট ওরিয়েন্টেড যে ইকোনমি এবং রেমিটেন্স, আজকে দেখেন যারা এই যে আমি বিভিন্ন স্টেটমেন্টগুলো দেখছিলাম, যারা এই যে মিডল ইস্টে আছেন, সৌদিতে, কুয়েতে, কাতারে, বাহরাইনে প্রায় কোটি মানুষের মতো, 1 কোটি প্রায়, এই যে আমাদের প্রবাসী বাঙালি ভাইরা, প্রবাসীরা আছে। প্রবাসীরা যারা আছেন বিভিন্ন মিডল ইস্টের বিভিন্ন দেশে, তাদের কাজ নেই এখন। তাদের দে আর নট আর্নিং এনি মানি। এবং বিভিন্নভাবে এই দেশগুলা ইয়েতে ব্যস্ত, যুদ্ধে। তাদের পেমেন্ট পাচ্ছে না, স্যালারি পাচ্ছে না। এবং আমাদেরও একটা বড় অর্থনীতি যেটা রেমিটেন্স, আমাদের বাংলাদেশের রেমিটেন্স প্রতি মাসে প্রায় $3.8 বিলিয়ন আসে। এই ক্ষেত্রেও আমাদের বাংলাদেশে একটা অর্থনৈতিক একটা ধাক্কা পড়বে এই ফরেন রেমিটেন্সের। কারণ দেখেন ইউএই ওয়ান অফ দ্য মেজর রেমিটেন্স সেন্ডার। আমেরিকা এবং ইউএই হলো নাম্বার 1। তো এটাও একটা বড় ধরনের একটা ধাক্কা আসবে আমাদের বাংলাদেশের অর্থনীতিতে। এর জন্য আমি যারা নীতি নির্ধারক যারা আছেন তাদেরকে প্রিকশন নেয়ার জন্য নিতে আমি হবে। আশা করি তারা নেবেন। এবং যারা আছেন, আমরা সেই আমি যে স্টেটমেন্টগুলো আমি দেখতে পাই, সেই স্টেটমেন্টগুলা যে মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের স্টেটমেন্ট না দিয়ে অন্য মন্ত্রণালয়ের স্টেটমেন্ট আসছে। অর্থমন্ত্রী, আমি কোনো নির্দিষ্ট কোনো কাউকে বলছি না। আমি বলছি যে অর্থ মন্ত্রণালয় বলছে বাণিজ্য মন্ত্রণালয়ের কথা, বা বাণিজ্য মন্ত্রণালয় বলতেছে নৌ মন্ত্রণালয়ের কথা, স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে আপনার কৃষি মন্ত্রণালয়ের কথা। আপনারা যারা যে মন্ত্রণালয় টেক কেয়ার করেন, আল্লাহর হস্তে আপনারা সেই মন্ত্রণালয়কে দিকে আরেকটু নজর দিন এবং সেই মন্ত্রণালয় নিয়ে একটু কাজ করেন। কাজ করে বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে উন্নত করা যায় সেই দিকে একটু মনোযোগ দেন। অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করব।